আরেক পক্ষ জানবে না। আর সবচেয়ে বড় কথা, আপনি যাকে তালাক দিবেন তার সাথে একই বাসায়, একই হোটেলে, একই সাথে কিভাবে থাকেন বছরের পর বছর? 2016 সালে তালাক দাবি করে 2021 সাল পর্যন্ত তালাকের কোনো কিছু না দিয়ে এসে সেকেন্ড বিয়ে করে ফেলবেন আর বলবেন যে কাগজ পাক আর না পাক তালাক মনে মনে হয়ে গেছে। তাহলে তো মনে মনেও তালাক দিলে মনে মনে হয়ে যায় যে আজকে আমি মনে মনে তালাক দিলাম, তুমি জানো আর না জানো, কাগজ পাও আর না পাও, তালাক তাহলে মনে মনেই হয়ে গেছে। আমি যখন মনে করব তালাক হয়েছে তখনই হয়েছে। সংসার করলেও তালাক হয়েছে, সংসার না করলেও তালাক হয়েছে। এই ধরনের ফাইজলামি কথাবার্তা ছাড়া এগুলো আর কিছু না। আজকে আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ছিল এবং কোর্টে আমরা প্রথমে একটা অ্যাপ্লিকেশন দেই। সেই অ্যাপ্লিকেশনটা দেই কারণ তারা 342-তে একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলেছেন কোর্টকে তারা শেখান এভাবে নিবেন সেভাবে নিবেন, একের পর এক আবেদন দিয়ে বলেন এভাবে নিলে হবে না সেভাবে নিলে হবে না। এগুলো হচ্ছে কোর্টের যে জুডিশিয়াল ক্যাপাসিটি সেটাকে প্রশ্নবিদ্ধ করা এবং কোর্টের ডিগনিটি এবং প্রেস্টিজকে আন্ডারমাইন করা। তো ওনারা একের পর এক অ্যাপ্লিকেশন আসলে দেন হচ্ছে মূলত আমরা মনে করি যে শুধুমাত্র ঘুরানোর জন্য। মামলাটা যেহেতু শেষের দিকে চলে এসেছে, এখন কোনো না কোনোভাবে সময় ক্ষেপণ করে ঘুরানোর জন্য একের পর এক অ্যাপ্লিকেশন দেয়। তো আমরা এই জন্য আবেদন করেছি যে এই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য তাদের বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্টের প্রসিডিংসের জন্য নাসির হোসেন এবং তার আইনজীবী এই ধরনের কাজগুলো করছে, তাদের বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্টের জন্য 1 নম্বরে নাসির হোসেন, 2 নম্বর আজিজুর রহমান দুলু, ওনাদের বিরুদ্ধে যেন কোর্টের কন্টেম্প প্রসিডিংস ড্র করে সেই জন্য আমরা আবেদন জমা দিয়েছি আজ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এছাড়া আত্মপক্ষ সমর্থনের শুনানির বিষয়ে এসেছে, তারা বলেছে তারা লিখিতভাবে দিবে, তারা বক্তব্য দিবে এবং তারা সাফাই সাক্ষী দিবে এবং তারা আরো বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দিবে বলে তারা কোর্টকে জানিয়েছে এবং আমরা সম্পূর্ণ মনে করি এটা সময় ক্ষেপণ ছাড়া আর কিছু নয়। আর সোফার কনসার্ন অ্যাবাউট যে ডাক বিভাগের কথাটা বলছে এটা স্পষ্টত একটা মিথ্যাচার। ডাক বিভাগের যিনি ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ পারভেজ মাসুদ পারভেজ, তাকে আমরা সাক্ষী হিসেবে কোর্টে আবেদন দেই যে তিনি সাক্ষী হিসেবে আসবেন এবং কোর্ট সেটা তখন অ্যালাউ করার পরে কোর্ট তাকে সাক্ষী হিসেবে তার সাক্ষ্য গ্রহণ করে এবং তিনি তার সাক্ষ্যে স্পষ্টে উল্লেখ করেন যে তিনি ডেপুটি পোস্টমাস্টার জেনারেল পদে ডাক বিভাগে আছেন এবং পরবর্তীতে পিবিআই এর তদন্তের জন্য জানতে চায় যে এই পোস্ট অফিস থেকে আদৌ এই ধরনের কোনো চিঠি ইস্যু হয়েছে কি না। তারা একটা ডিপার্টমেন্টাল তদন্ত করে দেখে যে এই ডাক রসিদগুলির কথা বলে এগুলি আদৌ তাদের কোনো ডাক রসিদ না, অর্থাৎ এই ডাক রসিদ জালিয়াতির জন্যই কিন্তু পরবর্তীতে 468 এবং 471 ধারায় তাদের বিরুদ্ধে পিবিআই চার্জশিট দিয়েছে। পিবিআই তদন্তে তুলে এসেছে যে এই ডাক রসিদগুলি কিভাবে তারা জালিয়াতি করেছে। উপরন্ত তিনি যে স্পষ্ট মিথ্যাচার করেছে যে এসে তারা বলছে তামিমা জমা দিয়েছে, তারা কখনোই বলে নাই তামিমা জমা দিয়েছে, বরং বলেছে যে যেই ডাক রসিদগুলো তামিমা শো করছে সেই ডাক রসিদগুলি জালিয়াতির মাধ্যমে তৈরি করা ছাড়া আর কিছুই নয়। এবং এই তদন্তের পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে পিবিআই চার্জশিট দিয়েছে এবং তিনি কোর্টে এসে নিজে এই সাক্ষী দিয়েছে এবং তিনি যে চিঠিটি দিয়েছিল সেটাকে এক্সিবিট হিসেবে আদালতে দাখিল করেছে যে কখনোই এখান থেকে কোনো চিঠির ডাক বিভাগে দেওয়া হয়নি, কোনো ডাক রসিদ এই ডাক বিভাগের না, বরং সরকারি ডাক রসিদ জালিয়াতি করে তারা বোঝাতে চেয়েছে যে ডিভোর্সটা হয়েছে। তারা আসলে একটা ক্রাইমকে ঢাকতে গিয়ে আরো বড় রকম অপরাধ করেছে, যার পরিপ্রেক্ষিতে দণ্ডবিধি 468 এবং 471 ধারায় তাদের বিরুদ্ধে চার্জশিট এসেছে, কোর্ট আমলে নিয়েছে এবং 1 নং আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে এবং সেখানে 468 এবং 71 ধারা জালিয়াতির সেকশন আছে। এবং আমি মনে করি পোস্ট অফিসের যে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তিনি কি বলেছে সেটা আসলে জনগণের সামনে আসা উচিত। ওনার সাক্ষ্যটা যেহেতু এটা একটা পাবলিক ডকুমেন্ট অবশ্যই প্রচার হওয়া উচিত যাতে উনি বা ওনার আইনজীবী এই ধরনের স্পষ্টত মিথ্যাচারের সুযোগ পায় না। এবং আরেকটা কথা যে বললেন যে আসলে তালাক হয়ে গেলে তারপরে পরবর্তীতে যদি পাক আর না পাক কাগজ, এগুলো হচ্ছে মিসলিডিং কথাবার্তা। তালাক হয়ে যাবে আরেক পক্ষ জানবে না। আর সবচেয়ে বড় কথা, আপনি যাকে তালাক দিবেন তার সাথে একই বাসায়, একই হোটেলে, একই সাথে কিভাবে থাকেন বছরের পর বছর? 2016 সালে তালাক দাবি করে 2021 সাল পর্যন্ত তালাকের কোনো কিছু না দিয়ে এসে সেকেন্ড বিয়ে করে ফেলবেন আর বলবেন যে
কাগজ পাক আর না পাক তালাক মনে মনে হয়ে গেছে। তাহলে তো মনে মনেও তালাক দিলে মনে মনে হয়ে যায়, যে আজকে আমি মনে মনে তালাক দিলাম, তুমি জানো আর না জানো, কাগজ পাও আর না পাও, তালাক তাহলে মনে মনেই হয়ে গেছে। আমি যখন মনে করব তালাক হয়েছে তখনই হয়েছে। সংসার করলেও তালাক হয়েছে, সংসার না করলেও তালাক হয়েছে। এ ধরনের ফাইজলামি কথাবার্তা ছাড়া এগুলো আর কিছু না। এখানে বরং হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছে যে তালাককে প্রোনাউন্স করার পরে অবশ্যই অপর পক্ষকে তালাকের ডকুমেন্ট কমিউনিকেট করতে হবে। শুধু তাই না, যদি অপর পক্ষের পাশাপাশি আরেকটা কপি তো চেয়ারম্যান পায়, চেয়ারম্যান তো এসে এখানে সাক্ষী দিচ্ছে যে কোনো তালাকের ডকুমেন্ট তার দপ্তরে যায়নি, এবং তাদের যে রেজিস্টার খাতা যেখানে এই রেকর্ডগুলো থাকে যে কোন কোন ডকুমেন্ট আসলো তালাকের, সেই রেজিস্টার খাতা আদালতে তলব দিয়েছে, আদালত তলব দিয়েছে, ওই রেজিস্টার খাতা এনে আদালতে জমা দিতে হয়েছে, যেটা আদালতের সেফ কাস্টডিতে আছে। এবং এরকম একাধিক হাইকোর্টের ডিসিশন আছে যে তালাক দিলে অবশ্যই তালাকের নোটিশ কমিউনিকেট করতে হবে। এবং আপনি তালাক দিয়ে আবার একই সাথে সংসার করবেন আর বলবেন আমি মনে মনে তালাক দিচ্ছি, তালাকের কাগজ পাক আর না পাক, এই ধরনের হলে বাংলাদেশে কোনো সংসারে আর তাহলে তালাকের কাগজেরও দরকার নাই, বিয়ের কাগজেরই দরকার নাই। আপনারা তাহলে এমনিই সম্পর্ক বৈধ অবৈধ করে দেন। তাদেরকে জিজ্ঞেস করেছে দোষ স্বীকারোক্তির জন্য। এখন আমরা মনে করি সবাইকে এসে এসে সব অপরাধ করলেই আদালতে এসে বলে হ্যাঁ আমি দোষ স্বীকার করেছি, আমাকে সাজা দিয়ে দেন। সেটা তো আর না। দোষ স্বীকারের বিষয়ে যদি তারা মনে করতেন যে হ্যাঁ তারা স্বীকার করবেন, স্বীকার না করলে যে একজন দোষী না তা তো না। আজকে যদি এখন খুনের আসামিও এসে বলে আমি তো খুন করি নাই, তার মানে কি সাক্ষ্য প্রমাণ যা থাকবে, যেটা সত্যি, যেটা সঠিক, যেটা সাক্ষ্য প্রমাণে আসবে, সেই অনুযায়ী আদালত বিচার করবেন। এটা এখন তারা তাদের সাপোর্টে বলতেই পারে, তাদের পক্ষে বলতেই পারে যে আমরা করি নাই।